মায়া কাঁদতে কাঁদতে কোনো রকম উচ্চারণ করলো, ছোট মা। এরপর মঞ্জিলা বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সন্ধ্যা নেমেছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে এখন চলছে মেয়েদের অনুষ্ঠান। মেয়েদের অনুষ্ঠান বাড়ির ভিতরে রাখা হয়েছে। খুব সুন্দর করে ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে ড্রয়িং রুম। এখন রাজকীয় সোফার বদলে আছে নরম গদি। মেঝেতে অনেকটা জায়গা জুড়ে বিছানো হয়েছে নরম গদি। কাজিন মহল ও একজন নিজের কোলে বালিশ নিয়ে বসে আছেন। কেউ কেউ মেহেন্দি পড়ছে। শহর থেকে নিয়ে আসা হয়েছে 6জন মেহেন্দি আর্টিস্ট। মায়া ও মাসা পরনে মেহেন্দি রঙা লেহেঙ্গা। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। দুজন আর্টিস্ট ওদেরকেও মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আরমান, আয়ান আরও কিছু ছেলে কাজিন বসে আছে সোফায়। বিয়েবাড়ির ছেলে মেয়ে একসাথে থাকবে আর মিষ্টি মধুর ঝগড়া বাঁধবে না, তা কি কখনো হয়? ছেলে এবং মেয়েরা সবাই মিলে কথা কাটাকাটি করছে আর মজা করছে। মিউজিক বক্স হালকা আওয়াজে মিউজিক বেজে চলছে। আর এইসব কিছুর থেকে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে আরমান, নিজে ফোন চালাতে ব্যস্ত। আরমান মায়ার দিকে ভালো করে তাকাচ্ছে না পর্যন্ত। এই জন্য মায়া মুখ ভার করে বসে আছে। হঠাৎই মিউজিক বক্সে মিউজিক থেমে গেল। ড্রয়িং রুমের মাঝখানে মায়াদের ঠিক সামনে আলো নিভে গেল। তাই জায়গাটা কিছুটা অন্ধকার হয়ে উঠল। এরপর বক্সে বেশ কিছুটা জোর আওয়াজে একটা বাংলা গানের মিউজিক বেজে উঠল। গান শুরু হওয়ার সাথে সাথে লাইটও জ্বলে উঠল। কালীন মহলের সবাই হৈ হৈ করে উঠল সামনে দৃশ্য দেখে। রুবি গ্রামের মেয়ের মতো লাল টকটকে শাড়ি পরে আছে, পা থেকে বেশ কিছুটা উঁচুতে। মাথার মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটো বেলুনি আর বেলুনিতে ডগের লাল ফিতে দিয়ে ফুল করা। কোমরে রয়েছে একটি কলসি। পিছনে আবির, পরনে লুঙ্গি গেঞ্জি গামছা। মাথার চুল গ্রামের ছেলেদের মতো আঁচড়ানো। গান গান শুরু হতেই আবির রুবির শাড়ির আঁচল টেনে ধরছে এবং গানের সাথে ঠোঁট মেলাতে শুরু করেছে। রুবির লাইন আসতে রুবিও পিছনে ঘুরে ঠোঁট মিলালো, গানলো। গানের তালে তালে নাচ করছে রুবি আর আবির। আর এদিকে কাজিন মহল সবাই হা করে চিল্লিয়ে উঠল। মায়ার মুখ এতক্ষণে ভার থাকলেও এখন হেসে গড়াগড়ি দিচ্ছে। আর আরমান, আবির রুবির নাচ দেখে বাদ দিয়ে মায়ার হাসি দেখছে মুগ্ধ দৃষ্টিতে। পুরো গানটার সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে নাচ শেষ করলো আবির রুবি। সবাই হাততালি দিয়ে উঠল। রুবি তো এতক্ষণে ডান্স করলো, এবার লজ্জা পেয়ে ছুটে পালালো বেচারি। এরপর আবারও মিউজিক বেজে উঠল। সমস্ত ছেলে কাজিন উঠে এলো, গানের তালে ঠোঁট মেলালো। সাথে সাথে মেয়েরাও উঠে একইভাবে ঠোঁট মেলালো। ছেলেরা সরে যেতেই ছেলেদের মাঝে থেকে বেরিয়ে এলো আরমান। মায়া যেন পুরোই অবাক। গানের তালে নাচতে শুরু করেছে আরমান। মায়া দেখে ইশারা করে। বাড়ির সবাই অবাক, হা করে তাকিয়ে আছে আরমানের দিকে। গম্ভীর রক্সটা ছেলেটা আজ এই গান ডান্স করছে, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। এখন আর আরমান মুখে গম্ভীর ভাব নেই, তার বদলে রয়েছে গানের রিলিক্সে অনুযায়ী ভাব। বাকি ছেলে কাজিন মহলও আরমানের সাথে তাল মিলিয়েছে। এবার উঠে দাঁড়িয়ে ঠোঁট মিলালো মায়া। তারপরও নিজেও গানের তালে নাচতে শুরু করলো। মিউজিকের সমান তালে ছেলে এবং মেয়েরা নেচে চলছে। ছেলে আরমান এগিয়ে এলো মায়ার দিকে। মায়াকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল, গানের সাথে তাল মিলালো। বাকি কাজিনরা নাচ সহ গেয়ে উঠল। এতদূর শেষ হতেই আয়ান মাসাকে টেনে নিল নিজের কাছে। মাসা চুপচাপ এক পাশে দাঁড়িয়েছিল। আয়ান মাসাকে নিয়ে গানের সাথে তাল মেলালো। মাইশা অবাক, কিন্তু এখনও অবাক ভাব পাশে রেখে তাল মিলালো। আরমান আয়ান একসাথে ডান্স করতে লাগলো। পুরো গানটা ছেলেটা এবং মেয়েরা মিলে নাচ শেষ করলো। এরপর শেষ হলো মেয়েদের অনুষ্ঠান। মায়া প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ায় না খেয়ে রুমে চলে গেল। সবাই যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। আবার অনেকে লাইন দিয়ে ড্রয়িং রুমে শুয়ে পড়লো। আমার আয়ানকে ছাদে ডেকেছিল। দুই ভাই মিলে নীরবে কিছুটা সময় কাটালো। তখনই শোনা গেল আসিফের কণ্ঠস্বর। এত রাতে কি কথা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে? কাল বিয়ে আর এখনো ঘুমাসনি তোরা? আয়ান, আরে আসিফ ভাইয়া, তুমিও ঘুমাওনি এখনো? আসিফ, না রে, ঘুম আসছে না। তোরা নিজেই নিজের মনের মানুষকে পেয়ে গেলি, আর আমি যে কবে পাবো? আয়ান, হে বুড়ো, তার মানে তোমারও মনের মানুষ আছে? আসিফ, হ্যাঁ, সে তো অবশ্যই আছে। তবে আমার মনের মানুষটা মনে অন্য কেউ আছে। কিন্তু ভাবছি যেভাবে হোক কাল তাকে নিজের করেই নেব, ছিনিয়ে নেব তাকে আমি।
আয়ন হেসে বলল, তুমিও যে কি বলো না বুড়ো। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল আসিফের দিকে। ও কল লাগিয়েছিল রুবিকে। রুবি কল রিসিভ করতেই আরমান ফোন কানে নিয়ে বলল, রুবি, মায়া না খেয়েই চলে গিয়েছিল, ওর খাবারটা ওকে রুমে পাঠিয়ে দিস। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। আরমান কল কেটে আয়নকে উদ্দেশ্য করে বলল, অনেক রাত হয়েছে, যা গিয়ে ঘুমিয়ে পড়। বলি আরমান একবার আসিফের দিকে তাকিয়ে চলে গেল। আয়ান আসিফকে বলল, চলো বুড়ো, ঘুমাবে না? আসিফ, তুই যা, আমি আসছি। আয়ান, ওকে। বলে আয়ানও চলে গেল। আসিফ একটা সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরলো। এরপর পকেট থেকে ফোন বের করে কল লাগালো একটি নাম্বারে। রিসিভ হতে বলে উঠল, রুবি মায়ের জন্য খাবার আনতে গিয়েছে, দেখ রান্নাঘরে। যেভাবে হোক ওই খাবারে ওষুধটা মিশিয়ে দিবি। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। আসিফ আবারও বলল, কিভাবে কাজটা করবি আমি জানি না, তবে এটাই শেষ সুযোগ। যেভাবে হোক ওই ওষুধ মেশাতেই হবে খাবারে। আসিফ, না, মায়া এখনও খায়নি। আরমান কল করেছিল রবিকে, মায়ের জন্য খাবার নিয়ে যেতে বলল। এক্ষুনি রুবি আসবে, দেখ খাবার নিতে। যেভাবেই হোক ওই খাবারে ওষুধটা মিশিয়ে দিবি। রুবি রান্নাঘরে যেতেই দেখলো চেমেলি নামের এক 20 বছর বয়সী মেয়ে খাবার বাড়ছে। ওকে রুবি খুব ভালো করে চেনে, অনেক বছর থেকে এই বাড়িতে কাজ করছে চেমেলি। রুবি, কী রে চ্যামেলি, এখনও ঘুমাসনি? আর কার জন্য খাবার বাড়ছিস? চ্যামেলি রুবিকে দেখে বলো, রুবি আপু তুমি, কিছু দরকার ছিল? আসলে মায়া ভাবি মনি তো না খেয়ে উপরে চলে গেছে, তাই ভাবলাম ভাবিমণির খাবারটা উপরে দিয়ে আসি। রুবি, আমি তো মায়া ভাবিমণির খাবারটাই নিতে এসেছিলাম, কই আমাকে দিয়ে, আমি উপরে যাবই, তোকে আর যেতে হবে না। চ্যামিলি, ওহ, তাহলে ভালোই হবে। এই নাও, তুমি নিয়ে যাও তাহলে। কথাটি বলে চ্যামিলি খাবারের প্লেট রুবির হাতে ধরিয়ে দিল। রুবিও আর কোনো কিছু না ভেবে খাবারের প্লেটটা নিয়ে মায়ের রুমে চলে গেল। রুবি চলে যেতেই চ্যামিলি নিজের ফোন বের করে একটা নাম্বারে মেসেজ পাঠালো, কাজ হয়ে গেছে স্যার। পরের দিন আরমান মায়া ও আয়ান মাসের বিয়ে সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। বাড়ির হলরুমে সুন্দর করে সাজিয়ে স্টেজ করা হয়েছে। তবে অবাক করার বিষয় হলো, যেখানে 2 দম্পতি বসে থাকার কথা ছিল, সেই জায়গাতে এখন 3 দম্পতি বসে আছে। আর এক অনাকাঙ্ক্ষিত দম্পতি হচ্ছে আসিফ আর রুবি। আয়ান মাইশা ও আরমান মায়ের বিয়ে পড়ানো শেষ করে এখন আসিফ আর রুবির সামনে বসে আছে কাজী সাহেব। অনেকক্ষণ ধরে কাজী সাহেব রুবিকে কবুল বলতে বললেও সে বলছে না। গ্রামের মানুষগুলো আবারও কটু কথা বলতে শুরু করেছে। রুবির পাশে সামিরা, আঞ্জুমা বেগম, সামিরা বেগম সহ আসিফেও মাও দাঁড়িয়ে আছে। তারাও রুবিকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তবুও রুবির মুখ থেকে কবুল শব্দটি বের হচ্ছে না। একজন রোগা পাতলা সুতির তবে নতুন ছাপা শাড়ি আটপৌড়ো করে পরে থাকা এক মহিলা এগিয়ে এলেন ঠিক রুবির সামনে। এরপর উনি রুবির মুখ থেকে ঘোমটাটা তুলে দিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ে বললেন, আর কত, হ্যাঁ, আর কত নিচ্ছে নামাবি আমাদের? এই দিন দেখার জন্য তোকে ছোট থেকে তো কষ্ট করে মানুষ করলাম, এই দিন দেখার আগে আল্লাহ তাআলা আমাদের মরণ কেন দিল না বলতো? এখন তুই কি চাস? তোর অসুস্থ বাপের ভাতে বিষ মিশিয়ে তার সাথে নিজেও খেয়ে এই দুনিয়া ত্যাগ করি? কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লেন উনি। আঞ্জুমা বেগম ছুটে এসে ওনাকে ধরে রেখেছেন। রুবি অসহায় চোখে তাকালো সেই মহিলাটির দিকে। উনি আর কেউ নয়, রুবির জন্মদাত্রী মা। রুবির চোখে তখন বাঁধ ভাঙা অশ্রু। আঞ্জুমা বেগম অসহায় গলায় বললেন, কে সামলান ভাবি, আমাদের রুবি এমন মেয়ে নয়, এতদিন ধরে আছে আমাদের বাড়িতে, আমরা সবাই ওর স্বভাব চরিত্র ব্যাপারে অবগত। আমার বিশ্বাস এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সত্যি কোনো দিনও চাপা থাকে না, আর থাকবেও না। শুধু বিয়েটা হয়ে যেতে দিন, আসল সত্য খুব শীঘ্রই সামনে আসবে। রুবির মা কাঁদতে কাঁদতে বললেন, সেই সত্য সামনে এসে কি হবে মেম সাহেব? আমার মেয়ের গায়ে যে কলঙ্কের দাগ লেগে গিয়েছে, সেটা কি কোনোদিনও মুছবে? এখন ও বিয়েটা করতে চাইছে না, আমরা কিভাবে সারা জীবন কাটাবো এই গ্রামে? কলঙ্কিনীর বাপ না নাম দিয়ে চলতে হবে। গ্রামের সবাই থুথু দিবে আমাদের, এক ঘরে করে দেবে। ওনার কথা প্রত্যুত্তরে আঞ্জুমা বেগম কী বলবেন ভেবে পেলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। কাজী সাহেব আবারও একবার জিজ্ঞাসা করলেন। রুবি নিজের মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করে চোখ তুলল এবং দেখল আরমান ওর পাশে দাঁড়িয়ে আছে।
মাথায় সেনের স্পর্শ, চোখে ভরসা। রুবি আরমানকে দেখার সঙ্গে সঙ্গে টুপ করে ওর চোখ থেকে পানি ঝরে পড়ল। এরপর রুবি চারপাশে নজর বুলিয়ে কাউকে যেন খুঁজতে লাগলো, কিন্তু দেখা গেল না সে কাঙ্ক্ষিত মানুষটি। অবশেষে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে চোখের পানিতে ভিজে নিজেকে আসিফের নামে করে দিল রুবি। কবুল করলো আসিফকে। রাতের দিকে তিনতলা তিনটি পাশাপাশি রুমে বিভিন্ন ফুল ও সুবাসযুক্ত মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। তিন দম্পতির বাসর ঘর। তিন বধূকে ফুলের বিছানায় ফুলপরি সাজিয়ে বসিয়ে দিয়ে এসেছে সামিরা ও বাকি কাজিন মহল। আর অবশ্য তিনটি রুমকে তালাবদ্ধ করতে ভোলেনি ওরা। এখন ওরা আয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সামিরার ধারণা সবাই প্রথমে ওর ছোট ভাইয়া তার রুমে আসবে। বেশ অনেকক্ষণ ধরে সামিরা এবং ওর কাজিন মহল দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু তাদের ভাইয়ার কারো মধ্যে দেখা নেই। অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত, দাঁড়িয়ে থাকতে পারছে না, পা ব্যথা শুরু হয়েছে সবার। অনেকে ফ্লোরে বসে পড়েছে। শেষ পর্যন্ত সামিরা আর না দাঁড়িয়ে থাকতে পেরে দরজার সামনে চাবি হাতে নিয়ে বসে পড়ল। বিরক্ত বলে সামিরা বলল, দেখ আর কতক্ষণ অপেক্ষা করব, ঘুম পাচ্ছে তো এবার। রাইমা সম্পর্কে সামিরা ফুফাতো বোন বলে উঠল, তোর ঘুম পাচ্ছে আর এইদিকে সুজুরের অবস্থা দেখ। রাইমার বাড়ানো আঙুল অনুসরণ করে তাকালো সবাই। সুজুর বয়স ওই 16 কি 17। এছাড়া দাঁড়িয়ে থাকতে না পেরে ফ্লোরেই বসে পড়েছিল আর এখন নাক ডেকে ঘুমাচ্ছে। দেওয়ালে ঠেস দেওয়া মাথা একদিকে হেলে পড়েছে, মুখের এক সাইড দিয়ে লালা ঝরছে। সবাই সুজুরের অবস্থা দেখে হেসে ফেললো। আরেকটি পিচ্ছি মেয়ে সুজুরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে উঠল, ভাইয়া ভূত ভূত ভূত। সাথে সাথে সুজুরও লাফিয়ে উঠে চিৎকার করতে শুরু করলো, ভূত ভূত, আম্মু বাঁচাও, আব্বু বাঁচাও, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। না না, চোখ বন্ধ করে লাফাচ্ছে আর নিজের মনে চিল্লাচ্ছে সুজুর। এর অবস্থা থেকে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আসলে সুজুর ভূতে প্রচণ্ড ভয় পায়, আর এটাই সুযোগ বারবার ব্যবহার করে দুষ্টু পিচ্চির তাসনিম। সবার হাসির আওয়াজে চোখ খুলে থেমে গেল সুজর। প্রথমে কিছু বুঝতে না পেরে বোকার মতো কিছুক্ষণ চেয়ে রইল। এরপর চারিপাশে নজর বুলিয়ে যখন বুঝতে পারলো কি হয়েছে, তখন প্রচণ্ড লজ্জা পেল বেচারা। মাথা চুলকে লজ্জা মাখা হাসি দিল। ছোট বোন তাসনিমকে উদ্দেশ্য করে বলল, তোকে তো আমি আর পরে দেখে নেব। হঠাৎই সামিরা বসা থেকে ধরপড় করে উঠে দাঁড়ালো। সবার হাসি যেমন থামিয়ে দিল। আরও যারা বসেছিল তারাও ধরপড় করে উঠে বসলো সামিরার চোখ অনুসরণ করে তাকিয়ে। আয়া নাড়ছে, হাঁটার মাঝে মাথার চুলগুলো হাত দিয়ে ঠিক করছে। এরপর শার্টের হাতা গোটানো দেখে বোঝা যাচ্ছে একমাত্র ফ্রেশ হয়ে এসেছে। আয়ান সোজা গিয়ে নিজের রুমের সামনে এসে এতজনকে রুমের সামনে দেখে ও অবাক হওয়া ভান করলো। তারপর কিছুটা নাটকীয় ভঙ্গিতে আঙুলের ইশারা দেখিয়ে বলল, আম্মুর কথা অনুযায়ী ওটা আসিফ বড়োর রুম, ওটা বিগ ব্রাদারের রুম, আর এটা আমার রুম। তো এতজনকে আমার রুমের সামনে কি করছে? আমি তো কোনো ইলেকশন দাঁড়াইনি। রাইমা, টাকা দাও টাকা, তোমার থেকে টাকা আদায় করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা। আয়ান প্রচণ্ড অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তার তার মানে এতগুলো ভিক্ষুক আমার কাছে থেকে ভিক্ষা নেওয়ার জন্য আমার রুমের সামনে অপেক্ষা করছে? এতগুলো ভিক্ষুককে ভিক্ষা দিতে গিয়ে আমি তো নিজেই ভিখারি হয়ে যাব মনে হচ্ছে। স্বামীরা চিৎকার করে উঠল, ভাইয়া একদম আমাদেরকে ভিক্ষুক বলবে না, এটা আমাদের ভাই বোনদের অধিকার। রাইমা, হ্যাঁ এই টাকা আমাদের পাওনা ভাই বোন হিসেবে, তাই বলে আমাকে ভিক্ষুক নয়। সামিরা আরেক কাজিন বলে উঠল, হ্যাঁ এমনিতে অনেক রাত হয়েছে ভাইয়া, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে নিজের বউকে কাছে যাও। টাকা না দিলে আমরাও কিন্তু রুমের চাবি দেব না, সারা রাত বউ ছাড়া থাকতে হবে তোমায়। আয়ান হাই তুলতে তুলতে বলো, আচ্ছা কত দিতে হবে তাড়াতাড়ি বল, আমারও ঘুম পাচ্ছে। সুজর, আজকে রাতেও তুমি ঘুমাবে ভাইয়া? সুজরের দিকে ভুরুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমাবো না তো কি করব? সুজর, তুমি জানো না বাসর রাতে কী করে? সুজর কথাটি বলার সাথে সাথে সবাই ওর দিকে চোখ ছোট ছোট করে তাকালো। হঠাৎই সব কিছু সাইলেন্ট হয়ে যেতেই সুজর বুঝতে পারলো যে ও কি বলে ফেলেছে। জিভ কাটলো ও, ভয়বা চোখে তাকালো সবার দিকে। সুজয়, মানে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে না থেকে আগে ভাইয়ের কাছ থেকে টাকাটা আদায় করো, এরপর আমরা এখনও দুটো ভাই বাকি আছে, তারাও যদি এই সময় চলে আসে।
রাইমা সুরজের মাথায় চাটি মেরে বলল, খুব পেকেছিস না? দাঁড়া, ছোটো মাকে বলতে হবে যেন তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেয়, তার ছেলে ইসলি পেকে গেছে। সুরজ, মোটেও আমি তাড়াতাড়ি বিয়ে করব না, আমারও অনেক ইচ্ছে আছে, ভাইদের মতো বড় বিজনেসম্যান হব। সামিরা চিৎকার করে উঠল, এই তোরা তো থাম, কোথায় কোথায় টাইম ওয়েস্ট করছো? ভাইয়া তুমি টাকা দিবে কি বলো? টাকা না দিলে কিন্তু দরজা খুলব না বলে দিলাম। আয়ান, কত লাগবে? সামিরা, বেশি না, আমরা এমনিতে ছোট মানুষ, তার উপর অনেকজন আছি, তাই তুমি এক একজনকে 50 করে দাও। আয়ান সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলো, ওকে। এই তোরা সবাই লাইন দিয়ে দুহাত পেতে দাঁড়া, 50 কেন, তার থেকে একটু বেশিই করে দেব। সবাই খুশি হয়ে লাইন দিয়ে দাঁড়ালো। ছেলে মেয়ে মিলে প্রায় 12-13 জন আছে। আয়ান নিজের প্যান্টের পকেট থেকে টেনে টেনে বের করলো একটা প্যাকেট। সবাই লাইন দিয়ে 2 হাত পেতে দাঁড়িয়ে আছে। আয়ান ঝটপট করে প্যাকেটটা হাতে ঢোকাচ্ছে আর এক মুঠো করে তুলে এক একজনকে হাতে দিচ্ছে। সবাই বোকা বনে গেল যেন, নিজেদের হাতের দিকে ফেল করে চেয়ে রইল, কারণ এদের হাতে এক এক করে রয়েছে আয়নের দেওয়া এক একটা অনেকগুলো কয়েন। রাইমা কাঁদো কাঁদো গলায় বলো, ভাইয়া তুমি আমাদেরকে সত্যি সত্যি ভিক্ষুক বানিয়ে দিলে। আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভিক্ষু কোথায় বানাইলাম? স্বামীরা তো 50 টাকা করে চাইলো, আমি তার চেয়ে বেশি দিলাম। গুনে দেখ, আমিও বলেছিল আজকে তোর ভাই বোনদের টাকা লাগবে, তাই যেন আমি টাকা রেডি রাখি। তোরা জানিস কত কাঠখড় পুড়িয়ে আমি এই খুচরো টাকা কয়েনগুলো রেডি করিয়েছি। স্বামীরা বিরক্ত গলায় বলো, 50 টাকা নয়, 50,000 বোঝাতে চেয়েছি, এক একজনকে 50,000 করে দিতে হবে। তোমরা এই খুচরো পয়সা তুমিই রাখো। বলতে বলতে স্বামীরা 1 টাকার কয়েনগুলো আয়ানের সেই প্যান্টের পকেটে ভরে দিল। আয়ান আকাশ থেকে পড়ল যেন, অবাক হওয়ার ভান করে বলল, 50,000? তোরা আছিস 1 2 3 4 13 জন, আল্লাহ, তার মানে 6,50,000। কিছু মাস আগে আমি বিদেশ থাকাকালীন এই টাকা দিয়ে আমি 2 মাসে আমার খরচ চালিয়েছি, তাও বাপ ভাইয়ের টাকায়। এরপর আয়ান 2 হাত জোর করে কপালে কপাল ঠেকিয়ে বলল, থাক বোন, লাগবে না আমার বউ, তোদের দরজা খুলতে হবে না, চললাম আমি আমার রুমে ঘুমাতে। কথাটি বললেই আয়ান হাঁটা দিল নিচের তলায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আয়ানের যাওয়ার দিকে। দেখা গেল আয়ান সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। সুরজ, এটা কি হলো? ভাইয়া তো সত্যি সত্যি চলে গেল। মুহূর্তের মধ্যে আবারও সিঁড়ির কাছে দেখা গেল আয়ানের মাথা। সিঁড়ির রেলিং ধরে উকি দিয়ে মুখ বাঁকিয়ে ইনোসেন্ট ফেস করে বলো, এই বনরা কিছু কম কর না, এত টাকা ক্যাশ তো নেই আমার কাছে। সবাই আয়নের অবস্থা দেখে হুক হাক করে হেসে ফেলল। একজন মেয়ে কাজিন বলে উঠল, খুব তো অ্যাটিটিউড দেখে চলে গেলে, লাগবে না তোমার বউ? তো যাও গিয়ে ঘুমাও গা, আমাদেরও টাকা লাগবে না। আয়ান, টাকা লাগবে না তো তাহলে রুমের চাবিটা দিয়ে দে। স্বামীরা বিরক্ত গলায় বলল, শোনো ভাইয়া, ফালতু বকবক করার সময় নেই, অনেক রাত হয়েছে, টাকা দিয়ে রুমের চাবি নাও, না হলে আমিও চললাম চাবি নিয়ে ঘুমাতে। আয়ানের আর কি করার, বেচারা এগিয়ে এসে স্বামীরার ডিমান্ড অনুযায়ী সকলের হাতে 50,000 একটা করে বান্ডিল ধরিয়ে দিল। এরপর ওরা চাবি ধরিয়ে দিল। আয়ান একটা শ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো। এরপর আয়ান ধরাম করে দরজা লাগিয়ে দিয়ে কি মনে করে আবার দরজা খুলে উকি মেরে বলল, এই তোদেরকেও তো তোদের ডিমান্ড অনুযায়ী টাকা দিয়ে দিলাম, কিন্তু তোরা আমার 1 টাকার কয়েনগুলো ফেরত দিলি না তো? শুধু স্বামীরা দিয়েছে। সুরজ দাঁত দেখিয়ে বলো, টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি, ঠিক তেমন নোটের সাথে কয়েন ফ্রি। এরপর এগুলো দিয়ে একটা দায়ের চকলেট খাওয়া যাবে। যাও তো, টাকার জন্য হাই হুতাশ না করে বাসর রাতে বইয়ের সাথে রোম্যান্স করো। কথাটি বলে সুরজ মারল চোট। ছোট বড় ভাই বোনদের সামনে সুরজের এমন কথায় কিছুটা লজ্জা পেল বটে, তাই ও আবারও ধরাম করে দরজা বন্ধ করে দিল। সেই শব্দে কেঁপে উঠল বিছানায় ফুলের মাঝে বসে থাকা মায়েশা। এদিকে স্বামীরা পুরো কাজিন মোড় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আর মানো মায়া রুমের সামনে। ওদের এতটা অবাক হওয়ার কারণ, ওরা যে তালা মেরে গিয়েছিল রুমের দরজা সে তালা খোলা অবস্থায় কড়ার সাথে ঝুলছে, অথচ এই তালার চাবি এখনও স্বামীরা হাতে। স্বামীরা একবার নিজের হাতে থাকা চাবিটার দিক তাকাচ্ছে, তো একবার খুলে থাকা বড় তালাটার দিকে তাকাচ্ছে। দরজাটা হালকা করে ঠেসানো। রাইমা দরজাটা ঠেলে খুলে ফেলল, তারপর রুমে প্রবেশ করলো।
সবাই রাইমার পিছু পিছু একে একে রুমে প্রবেশ করলো। সবাই প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রইল বেডের দিকে, কারণ যেখানে মায়াকে বসিয়ে দিয়ে গিয়েছিল সেখানে মায়া নেই। তার জায়গায় আছে বেশ কিছু টাকার বান্ডিল আর একটা কাগজ। কাগজটাতে সামিরার নাম লেখা। সামিরা অবাক হয়ে সেই কাগজটা নিজের হাতে তুলে নিল। এক পিঠ ও পিঠ নাম লেখা বড় বড় করে, অন্য পিঠে লেখা, নিয়ে গেলাম আমি আমার মায়াবতীকে, তোদের পাওনাটাও বুঝে দিয়ে গেলাম। ওখানে 13 লক্ষ টাকা আছে, তোরাও আছিস 13 জন। আশা করছি যা দিয়েছি এতেই তোদের হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, আবিরের খেয়াল রাখিস। ও রুমের দরজা লক করা আছে, চাবি এই রুমের বেড সাইডের টেবিলে রেখে গেলাম। ওকে বাড়ি থেকে বেরোতে দিবি না আজ। আবারও বলছি, খেয়াল রাখিস ছেলেটার। সামিরা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রাইমাকে উদ্দেশ্য করে বলল, ও আপু, ভাইয়া এখানে 13 লক্ষ টাকা দিয়ে গেছে, সবাইকে দিয়ে দাও 1 লক্ষ করে। এটাই লিখে গেছে এখানে ভাইয়া। ভাইয়া নিয়ে গেছে ভাবিমণিকে, হয়তো ভাবিমণির জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করেছে। রাইমা, কিন্তু ভাইয়া কখন নিয়ে গেল ভাবিমণিকে? দেখলাম না তো। আর এই রুমে তো তালা মারা ছিল, আর চাবি ছিল তো তোর কাছে। সামিরা, আপু, এই যে পুরনো যুগের মোটা মোটা তালাগুলো আমি দাদুর কাছে এনে রেখেছিলাম, আর এই তালাগুলোর আর একটা করে চাবি দাদুর কাছেও ছিল। ভাইয়া নিশ্চয় দাদু থেকে চাবি নিয়েছে। আর উপরে এসে হয়তো উত্তর দিকের সিঁড়িটা দিয়ে, আমরা তো আয়ন ভাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই হয়তো খেয়াল করিনি। সবাই যখন আয়নকে নিয়ে ব্যস্ত ছিল তখন আরমান উত্তর দিকে সিঁড়ি দিয়ে উপরে এসেছে। এই বিশাল বড় জমিদার বাড়িটিতে উপরতলায় আসার জন্য বাড়ির 2 মাথায় 2টো সিঁড়ি আছে। আরমান দাদুর কাছে গিয়ে আশা চাবি দিয়ে দরজা খুলে নিঃশব্দে প্রবেশ করলে রুমের ভিতর। রুমে ঢুকে বেডের দিকে তাকাতেই আরমানের ঠোঁটে খেয়ে গেল মিষ্টি হাসি। তাই পিচ্ছি মায়াবতী ফুলের রাজে ফুলপরি সেজে নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে আর পারেনি আরমানের জন্য অপেক্ষা করতে। স্বামীর ওকে সাজিয়ে দিয়ে বসিয়ে দিয়ে যেতেই ও ঠিস করে শুয়ে পড়ল। খাটের মাঝখানে ফুল দিয়ে আঁকা লাভ শেপটা ঘেঁটে পুরো হয়ে গেছে। পুরো ঘাটময় ছড়িয়ে আছে কাঁচা ফুলের পাপড়ি। খাটের চারিপাশে ফুলের মালা ঝুলছে। মৃদু রঙিন আলোয় ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তার সাথে তো সুগন্ধি যুক্ত ক্যান্ডেল আছে। এই তো সৌন্দর্যের মাঝে মায়াও ঘুমান্ত অবস্থায় অনেক কিউট লাগছে। বেশ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে রইল আরমান তার পিচ্ছি মায়াবতী দিকে। আছে সে পূর্ণতা, সে তার মায়াবতীকে নিজের করে পেরেছে, আর কিচ্ছু চায় না ওর। আরমান বিছানার টাকা সহ স্বামীর জন্য লেখা রাখা কাগজটা বিছানায় রেখে দিল। এরপর মায়ের কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে খুব সাবধানে মায়াকে কোলে তুলে নিল। মায়া কিছুটা নড়েচড়ে উঠে আরমানের বুকে মুখ গুজল, আবারও ঘুমের দেশে তলিয়ে গেল। আরমান মৃদু হেসে নিঃশব্দে ধীরে ধীরে বেরিয়ে গেল রুম থেকে। ওইদিকে সামিরা সহ কাজিন মহল দাঁড়িয়ে আছে আসিফের রুমের সামনে। অনেকটা রাত হওয়ার পরও আসিফের দেখা নেই। আসিফও নিচে কোথাও নেই। বেশ কিছুক্ষণ পর দেখা গেল এই বাড়ির 2জন কাজের লোক নিজেদের কাঁধে আসিফের ভর নিয়ে ছাদের সিঁড়ি দিয়ে নেমে আসছে। পিছনে আছে আসিফের মা। আসিফ ঠিকমতো পাটাও ফেলতে পারছে না। আসিফের অবস্থা দেখে সবাই অবাক, কেউ কিছু বলার ভাষা খুঁজে পেল না। রুমের সামনে এসে দাঁড়াতেই আসিফ চোখ খুলে তাকালো, জোরানো গলায় বলল, কি 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 ব্যাপার? তো তোরা আমার রুমের সামনে কি 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 করছিস? এক মিনিট, এটা তো আমার রুম নয়। এই শালির বাচ্চার শালা আর কোথায় নিয়ে এসেছে তোরা আমায়? আসিফের গালি শুনে কাজের লোক দুটো অসহায় মুখে তাকালো আসিফের মায়ের দিকে। তারপর আসিফের মা ওরা 2জনকে উদ্দেশ্য করে বলল, রুমের ভিতর পৌঁছে দিয়ে দাও ওদের।